আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা এবং এর প্রতিকার নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার উদয় কুমার সরকার, সহকারী অধ্যাপক, অনকোলজি বিভাগ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর উদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই কোলোরেক্টাল ক্যান্সার জিনিসটা আসলে কি? কোলোরেক্টাল ক্যান্সার এটা আসলে আমাদের শরীরের বৃহদান্ত্র এবং মলাশয়ের ভেতরে আঙ্গুলাকৃতি প্রবৃদ্ধি হয়, যেটাকে আমরা পলিপ নামে জানি। সেগুলোই ধীরে ধীরে আরও বড় হয়ে পরবর্তীতে ক্যান্সারের রূপ নিলে তখন আমরা এটাকে কোলোরেক্টাল ক্যান্সার বলি। এটা তাহলে আমরা বলতে পারি এটা অন্ত্র এবং মলাশয়ের ক্যান্সার। এটা মূলত অন্ত্র এবং মলাশয়ের। এখন অন্ত্রেরও দুইটা ভাগ থাকে, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। তো কোলোরেক্টাল বলতে মূলত বৃহদান্ত্র এবং মলাশয়ের ক্যান্সারটাকে বোঝানো হয়। এই যে বিশ্বের অন্যান্য দেশে কোলোরেক্টাল ক্যান্সারের হার বাংলাদেশের সাথে আসলে কতটুকু বেশি বা কম? গ্লোবোকন বলে বিশ্বব্যাপী একটা স্টাডি আছে, গ্লোবোকনের আন্ডারে করা হয়। তো সেই স্টাডিতে দেখা গিয়েছে যে সবগুলো ক্যান্সারের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার হবার প্রবণতা তৃতীয়তে আছে, এবং কোলোরেক্টাল ক্যান্সারে মানুষের মৃত্যু হার অন্য ক্যান্সারের তুলনায় এটা দ্বিতীয় অবস্থানে আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আগের চেয়ে বর্তমানে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার পরিমাণ বা সংখ্যাগত দিক থেকে বাড়ছে ধীরে ধীরে। এটার পেছনে অনেকগুলো কারণ আছে, যেমন আমরা জানি যে বিগত কয়েক দশকের চেয়ে এখন আমাদের মানুষের গড় আয়ু বেড়েছে। তারপর আমাদের খাবারে কীটনাশকের পরিমাণ বেড়েছে, আমাদের আরও লাইফস্টাইল জীবন অভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছে। তো এসব কারণেই দেখা যাচ্ছে যে আমাদের দেশেও কোলোরেক্টাল ক্যান্সারের সংখ্যা বাড়ছে। সাধারণত কোন বয়সের মানুষের মধ্যে এই ক্যান্সারের প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে? কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত 50 বা তার থেকে বেশি বয়সী যারা, তাদের মাঝে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং পুরুষ এবং মহিলার মাঝখানেও পুরুষদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার পুরুষদের হারটুকু মহিলাদের চেয়ে বেশি? হ্যাঁ, পুরুষদের হারটুকু বেশি থাকে। এই যে ক্যান্সারের প্রধান ঝুঁকির কারণগুলো কি কি আসলে? ঝুঁকির অনেকগুলো কারণ আছে, যেমন ধূমপান করা, যার সাথে আমরা পুরুষদের কেন বেশি হচ্ছে, আমাদের দেশে পুরুষরা ধূমপান করে বেশি, সে কারণে তাদের বেশি হয়। এছাড়া আছে স্থূলতা, তারপরে দেখা যায় যে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম কম, তারপরে অতিরিক্ত লাল মাংস খাওয়া। লাল মাংস বলতে যেমন আমরা খাসির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস এগুলোকেই প্রধানত বুঝি। তারপর খাবারে কম আঁশযুক্ত খাবার খাওয়া। এছাড়া দেখা যায় যে ধূমপান করা, মদ্যপান করা, এরকম কিছু অভ্যাস। এছাড়াও যাদের পারিবারিক ইতিহাস আছে কোলোরেক্টাল ক্যান্সারের, তাদের এটা হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাহলে পারিবারিক যাদের হিস্ট্রিতে পজিটিভ আছে, ফ্যামিলি হিস্ট্রিতে, তাদের ঝুঁকির পরিমাণটুকু অন্যান্যদের তুলনায় বেশি। এটা আসলে কারণটা কি? পারিবারিক ইতিহাস যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে আমরা মেডিকেল টার্মে জেনেটিক মিউটেশন বলি, জিনগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই কারণে দেখা যায় আমি বা আপনি সাধারণ মানুষ এবং যাদের পারিবারিক ইতিহাস আছে এদের মধ্যে তুলনা করলে সাধারণ মানুষের চেয়ে পারিবারিক ইতিহাস যাদের আছে তাদের মধ্যে 2 থেকে 3 গুণ ক্যান্সার প্রবণতা বেশি থাকে। এই যে আমরা কোলোরেক্টাল ক্যান্সারের কথা বলছিলাম, আমাদের রোগীরা আসলে কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে, বা কি কি আসলে প্রাথমিক লক্ষণগুলো আসলে কি, আমি এটাই জানতে চাই আপনার কাছে। প্রাথমিক লক্ষণ আসলে অনেকগুলোই আছে, তবে এর মধ্যে কমনগুলো যেমন মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, অনেক দিনের কোষ্ঠকাঠিন্য, অথবা এমনও দেখা যায় যে 2 দিন কোষ্ঠকাঠিন্য, 2 দিন ডায়রিয়া, যেটার কোনো ঠিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অকারণেই ওজন কমে যাওয়া, পেটের মধ্যে চাকার মতো অনুভূত হওয়া, পেটে ব্যথা হওয়া, হঠাৎ করে পেট ফুলে যাওয়া, তারপরে ওজন কমে যাচ্ছে। এগুলোই সাধারণত কমনলি, এই লক্ষণগুলোই কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার শুরুর দিকে আসে। হ্যাঁ, অনেক সময় কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ওনারা পাইলস ভেবে বা অশ্বরোগ ভেবে চিকিৎসা নিচ্ছেন,
পরবর্তী থেকে আসলে এটা কিভাবে বোঝা যাবে যে এটা আসলে পাইলস ছিল না, এটা ক্যান্সারই ছিল? পাইলসের ক্ষেত্রে সাধারণত মলদ্বার দিয়ে মলত্যাগের সময় তাজা রক্ত যায়। আর অন্যান্য লক্ষণ যেগুলো কোলোরেক্টাল ক্যান্সারের সাথে সম্পৃক্ত, যেমন দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, ওজন কমে যাওয়া কমে যাওয়া। ইত্যাদি, যেগুলো আমরা আগে আলোচনা করলাম, এগুলো সাধারণত পাইলসের সঙ্গে থাকে না এবং পাইলস সার্জারির দ্বারা সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাহলে আপনি মানে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে পাইলসের ক্ষেত্রে আমাদের ফ্রেশ ব্লাড বা লাল রক্তটা বেশি যাবে। লাল রক্তটা বেশি যাবে। আচ্ছা, এটাই কারণ আসলে আমাদের দর্শকদেরও কিছু হ্যাঁ, বুঝার ব্যাপার থাকে। একদম ফ্রেশ। এখানে হাত কাটলে যেমন ব্লিডিং হয়, জি। ঠিক সেরকমই পাইলসের ক্ষেত্রে এরকম ব্লিডিং হবে, একদম ফ্রেশ ব্লিডিং। তো অনেক সময় দেখা যায়, বিশেষ করে এটা আমি শহরেও দেখেছি, গ্রামেও দেখা যায়, ধরেন মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, হুম। হয়তো পাইলস ভেবে ওষুধ খেয়ে ফেললো, কিন্তু ক্যান্সারের দিকে ওনারা চিন্তা ভাবনাই করলো না। তো আমার প্রশ্নটা হচ্ছে, একটা রোগীর ধরেন পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, ওনার আসলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? আসলে এটা সাধারণত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের বেশি আর অপেক্ষা করা উচিত না। যখনই মলদ্বার দিয়ে রক্ত যাওয়া এরকম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় অতিক্রম করবে, তখনই আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে বা অনেক হুম। সময় পাতলা পায়খানা বা পেট নরম হতে পারে, হুম। তাহলে আসলে এই যে কোষ্ঠকাঠিন্য বা এই যে পেট বা বাউল অল্টার হচ্ছে, এই জিনিসটা দেখে একটা সাধারণ রোগী কিভাবে বুঝবে যেটা আসলে কোলোরেক্টাল ক্যান্সারের দিকে যাচ্ছে? কেননা এই লক্ষণগুলো তো অন্যান্য রোগের ক্ষেত্রেও দেখা দিতে পারে। হ্যাঁ, এই লক্ষণের সাথে সাথে দেখা যায় যে তার অনেক সময় অরুচি ভাব আসছে এবং বিগত কয়েক মাসের মধ্যে তার ওজন কমে যাচ্ছে। পূর্বের কাপড় চোপড় তার ঢিলা লাগছে। তার ওজন সাধারণত গত 6 মাসের মধ্যে আগের থেকে 6 থেকে 10 কেজি যদি ওজন কমে যায়, তাহলে বুঝতে হবে যে এটা আসলে খারাপ দিকে যাচ্ছে, দ্যাট মিন্স ক্যান্সারের দিকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে কি এই কোলোরেক্টাল ক্যান্সারটা লক্ষণ ছাড়াই কি অনেক দিন ধরে এক্সিস্ট থাকতে পারে, বা কোনো রোগীর লক্ষণই প্রকাশ পেল না কিন্তু এটা আসলে কোলোরেক্টাল ক্যান্সার, এ ধরনের কোনো কি হতে পারে কোনো কিছু? এটা অনেক দিন ধরে হয়তো থাকবে না, তবে রোগের একদম শুরুর দিকে হয়তো প্রাথমিক অবস্থায় লক্ষণগুলো প্রকাশ নাও পেতে পারে অনেক ক্ষেত্রে। সেজন্যই সাধারণত স্ক্রিনিং বলে একটা ব্যাপার থাকে, সেটা এত বেশি গুরুত্বপূর্ণ গোটা পৃথিবী জুড়ে এখন। এখন এই যে আপনি স্ক্রিনিং এর কথা বলছেন যে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে, এটা আসলে আমরা কোন বয়স থেকে স্ক্রিনিংটা আরম্ভ করলে আমাদের জন্য ভালো হবে? কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংটা এখন বিশ্বে স্বীকৃত 45 থেকে 50 বছর বয়স থেকে সাধারণ মানুষের জন্য শুরু করতে হবে এবং এর জন্য কিছু বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে। সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই স্ক্রিনিং পরীক্ষাটা করা হয়। আমাদের বাংলাদেশে কি আসলে এই স্ক্রিনিং পরীক্ষাগুলো কি সবগুলো হয়, বা আমাদের দেশের জন্য আমরা সহজ কি কোনো স্ক্রিনিং পরীক্ষা আছে কিনা? বিভিন্ন ক্যান্সারের মধ্যে যেই ক্যান্সারগুলোর স্ক্রিনিং পদ্ধতি প্রচলিত গোটা বিশ্বে, এর মধ্যে শুধু 2টা ক্যান্সারের ন্যাশনাল প্রোগ্রাম আছে, ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুমুখ ক্যান্সার, এই 2টার আছে। কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের জন্য এখনও জাতীয়ভাবে ন্যাশনাল প্রোগ্রামস নেই, কিন্তু এর জন্য বিশ্ব স্বীকৃত যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো আমাদের দেশে হয়, যেমন কোলোনোস্কোপি আর ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট। এই 2টাই এখন কমনলি করা হয়। কোলোনোস্কোপি সাধারণত প্রতি 5 বছর পর পর, আর ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট প্রতি 2 বছর পর পর করা হয়। এই যে আপনি কোলোনোস্কোপি টেস্টের কথা বলছেন, হুম। আপনার যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন যে কোলোনোস্কোপি টেস্টটা কি এবং এটা করাটা কতটুকু নিরাপদ? কোলোনোস্কোপি পরীক্ষাটা আসলে নলের মাথায় ভিডিও ক্যামেরা লাগিয়ে সেটা আমাদের বৃহদান্ত্রে প্রবেশ করানো হয় এবং সেখানে বাইরে থেকে ক্যামেরা দিয়ে দেখা হয়, মনিটরে দেখে সেখানে যদি কোনো পলিপ বা আঙ্গুলের মতো প্রবৃদ্ধি যেগুলো আছে পাওয়া যায়, তাহলে সেটা অপসারণ করা হয়। এটা কি আসলে নিরাপদ? এটা বেশ নিরাপদ। এটা নিরাপত্তা নিরাপত্তা রেখেই এই প্রসিডিউরটা বা এই প্রক্রিয়াটায় যাওয়া হয়। আচ্ছা। না, অনেক সময় দেখা যায় আমাদের দেশে রোগীদেরকে কোলোনোস্কোপির কথা বললে ওনারা একটু ভীত হয়ে পড়েন বা জিনিসটা করতে চান না।
তাহলে এটা আমরা দর্শকদের উদ্দেশ্যে এটা বলতেই পারি যে এটা একেবারেই নিরাপদ। হ্যাঁ, এটা অনেকটাই নিরাপদ। আপনি আরেকটি কথা আগে বলছিলেন যে পারিবারিকভাবে অনেক সময় দেখা যায় যে কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। তো এখন যাদের পারিবারিকভাবে কোলোরেক্টাল ক্যান্সারের হিস্ট্রি আছে বা পজিটিভ, তাদের ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা আসলে অবলম্বন করতে হবে, অথবা তাদের ক্ষেত্রে কোনো ধরনের পরামর্শ আপনার আছে কিনা? যাদের পরিবারে কোলোরেক্টাল ক্যান্সারের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা খুব জরুরি, এবং তাদের ক্ষেত্রে বয়সের পার্থক্য একটু আছে সাধারণ মানুষের মতো। আমি আগেই বলেছিলাম সাধারণ মানুষের বয়সটা ছিল 45 থেকে 50 বছর, কিন্তু যাদের পারিবারিক ইতিহাস আছে তাদেরটা একটু আলাদা। যেমন যদি কারো পরিবারে তার ফ্যামিলি মেম্বার 50 বছরে যদি তার কোলোরেক্টাল ক্যান্সার ধরা পড়ে, তাহলে ওই পরিবারের পরবর্তীতে যারা আছে তাদের 40 বছর বয়স হলেই তখন থেকে স্ক্রিনিং স্ক্রিনিং এ চলে যেতে মানে আর্লি স্ক্রিনিংটা শুরু করতে হবে। আসলে এটা চিকিৎসা পদ্ধতিটা যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন, এটা চিকিৎসা পদ্ধতিটা কি? অন্যান্য সব ক্যান্সারের মতোই কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসাও একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে অনেকগুলো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়। এর মধ্যে আছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি। এই যে আপনি বললেন সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপি, এগুলো আসলে কোনটার পর কোনটা করতে হবে, বা কোনটাতে কেমোথেরাপি লাগবে বা কোনটাতে রেডিওথেরাপি লাগবে বা ইমিউনোথেরাপি আমরা কখন দিব, এটা আসলে আমরা কিভাবে বুঝবো? সবার জন্য সবগুলো লাগে না। এইটা নির্ভর করে রোগের পর্যায়, আমরা স্টেজ যেটাকে বলি, পর্যায় এবং ধরনের রোগের উপর। পর্যায় এবং ধরন, রোগটা কোন পর্যায়ে আছে সেই পর্যায়ে। যেমন যদি খুব আর্লি স্টেজে থাকে, তার প্রথম চিকিৎসা হবে সার্জারির মাধ্যমে ক্যান্সারটাকে পুরোপুরি অপসারণ করে ফেলা। এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলো রোগের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আপনি যদি বলেন কখন কেমোথেরাপি, রেডিওথেরাপি আমরা ইউজ করব, কেমোথেরাপি, রেডিওথেরাপি সাধারণত দেওয়া হয় সার্জারির পরে, যে পেশেন্টদের রোগটা যেন আর ফিরে না আসে, অথবা এখন যে পর্যায়ে আছে সেখানেই আমরা আটকে রাখতে পারি। হ্যাঁ। আর ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি, নাম থেকে আমরা বুঝতে পারি যে টার্গেটেড। ওই যে কিছু কথা বলছিলাম যে পারিবারিক ইতিহাস, ওখানে জিনের যে পরিবর্তন, এইরকম কিছু টার্গেট থাকে শরীরের মধ্যে ক্যান্সার পেশেন্টদের মধ্যে। সেই রকম টার্গেটকে উল্লেখ করে কিছু ঔষধ আমাদের ক্যান্সার থেরাপিতে ব্যবহার হয়। সেই ওষুধগুলোকে আসলে টার্গেটেড থেরাপি। এটা তো ক্যান্সার ডায়াগনোস হওয়ার পরই তো আমাদের টার্গেটেড থেরাপির দিকে যেতে হবে। হ্যাঁ, ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে যাদের ওই জিনগত টার্গেট আছে, যাদের ক্যান্সারের মধ্যে আছে। আর যে ইমিউনোথেরাপির কথা বলছেন, বাংলাদেশে এখনো এটা প্রচলন হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাইরে এটা খুব ভালোভাবে প্রচলিত। এই জিনিসটা যদি একটু আপনি আমাদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন। ইমিউনোথেরাপি এটা বাংলাদেশের বাইরে আসলে উন্নত বিশ্বগুলোতে খুব ভালোভাবে প্রচলিত, আমাদের দেশেও এখনো বেশ প্রচলিত, কিন্তু এটা আসলে প্রচারের অভাবে কিংবা আমাদের সচেতনতার অভাবে আমরা জানাতে পারিনি সবাইকে। আমাদের দেশের বড় বড় মেডিকেল কলেজগুলো, সরকারি মেডিকেল কলেজ, জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতাল, আমাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, এরকম সবগুলো জায়গাতেই ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এগুলো দেওয়া হয়। আচ্ছা, ধরেন আমরা তো কেমোথেরাপি বা রেডিওথেরাপির সাথে পরিচিত, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি যেগুলো বলছেন, যেগুলো এখন আধুনিক চিকিৎসারই একটা অংশ, এগুলো থেকে আসলে আমাদের রোগীরা বা আমাদের সাধারণ জনসাধারণ কি এগুলো অ্যাফোর্ডেবল? তারা কি আসলে খরচের দিকটা বিবেচনা করে এগুলো নিতে পারবেন? আমাদের সাধারণ জনগণের জন্য, একদম সাধারণের জন্য হয়তো অ্যাফোর্ডেবল না, কিন্তু আমাদের সরকারের, বাংলাদেশ সরকারের কিছু উদ্দেশ্য আছে ক্যান্সার রোগীদের জন্য। তহবিল আছে, সেটা প্রধানমন্ত্রীর তহবিল একটা আছে, আরেকটা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। তো ক্যান্সার রোগীরা সেখানে ওই মন্ত্রণালয়ের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে তার চিকিৎসকের সিগনেচার নিয়ে গেলে উনি ওখান থেকে পেয়ে থাকেন সাহায্য, এবং সাহায্য নিলে উনি চিকিৎসা ব্যয়টা বহন করতে পারবেন। তার মানে আমাদের সরকারিভাবে আসলে আমাদের এটার অনুদান রয়েছে। হ্যাঁ, অনুদান রয়েছে। অনেকগুলো সরকারি হসপিটালে কেমোথেরাপির কিছু ওষুধ গভর্নমেন্ট সাপ্লাইও দিয়ে থাকেন, যেগুলো একদম ফ্রি। ধরেন ক্যান্সার যখন শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়ে, এই সময় কি আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে কোনো ধরনের পরিবর্তন হয় কিনা? সাধারণত আমরা
ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে তখন আমরা স্বাভাবিকভাবে বলি এটা শেষ পর্যায়ে আছে। তখন আসলে আমাদের সম্পূর্ণ নিরাময়যোগ্য আমরা ভাবি না রোগটাকে, তখন আমাদের উদ্দেশ্য থাকে রোগটা যেখানে আছে সেখানে আটকে রাখা, এটা যেন আর না আগায়, এবং চিকিৎসার মাধ্যমে রোগীর জীবনমানকে স্বাভাবিক রাখা। আর ধরেন অনেক সময় ছড়িয়ে পড়লো, তখন তো ধরেন পেলিয়েটিভ ম্যানেজমেন্ট এটার সাথে সাথে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হচ্ছে। এই প্যালিয়েটিভ চিকিৎসাটাই হলো জীবনমান স্বাভাবিক রাখার স্বাভাবিক চিকিৎসা। রাখা, আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে খাদ্যাভ্যাসের সাথে কি কোলোরেক্টাল ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা? খুব ভালোভাবে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, আপনিও খেয়াল করলে দেখবেন আমাদের দেশে 50-এর দশকে কোলোরেক্টাল ক্যান্সার খুব বেশি ছিল না, কিন্তু এখন হচ্ছে কেন? অতিরিক্ত কীটনাশক ব্যবহার, আমাদের মানুষের মধ্যে পরিশ্রম করা বা ব্যায়াম করা এগুলোর অভ্যাস কমে গেছে, ধূমপান বেড়েছে, তারপর লাল মাংস খাওয়ার পরিমাণ বেড়েছে, আঁশযুক্ত খাবার আমরা এখন কম খাই, তারপরে দেখা যায় আমরা প্রসেস ফুড মানে প্রক্রিয়াজাত খাবার যেগুলো খাবার আছে, এটা খাওয়ার প্রতি আমাদের ঝোঁক বেড়েছে, ফাস্ট ফুড আমরা বেশি খাচ্ছি। তো এইসব জীবনযাত্রার পরিবর্তনের কারণেই আসলে এই ব্যাপারগুলো ঘটছে। তো ধরেন তাহলে এই অবস্থায় আপনারা আমাদেরকে কি ধরনের অ্যাডভাইস করবেন যে আমাদের আসলে কি কি ধরনের খাওয়া আসলে খাওয়া উচিত? খাবারের ক্ষেত্রে লাল মাংস অ্যাভয়েড করতে হবে। কম খেতে হবে জি। অথবা পরিহার করতে হবে। খাবার যেটায় আঁশ আছে, আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে, পানি বেশি খেতে হবে, ধূমপান পরিহার করতে হবে, একটু কায়িক পরিশ্রম করতে হবে নিয়মিত, যেটা আমরা ব্যায়ামের মাধ্যমে করি, যেভাবেই হোক করি সেটা করতে হবে, এবং আমাদের কৃষিক্ষেত্রে কীটনাশক ইউজ কম করার ব্যবস্থা করতে হবে। নিয়মিত হাঁটা বা ব্যায়াম, এটা কি আসলে এই যে ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ঝুঁকিটা কমাতে সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই। হাঁটাহাঁটি বা ব্যায়াম এটা শুধু কোলোরেক্টাল ক্যান্সারই না, এটা শরীরের আরও অন্যান্য রোগ থেকেও আমাদের মুক্তি দেয়। এই যে আমাদের ওবেসিটি বা স্থূলতা, এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা আমাদের সমাজে। এটার কারণে কি কোলোরেক্টাল ক্যান্সারের প্রবণতাটা বেড়ে যেতে পারে? ওবেসিটি বা স্থূলতা এটা এখন বলা হয়, আগে এইটাকে রিস্ক হিসেবে ধরা হতো না, কিন্তু এখন এটাকে মেজর রিস্ক হিসেবে ধরা হয়। এর কারণে কি হয়, ওবেসিটি যাদের থাকে বা স্থূলতা যাদের থাকে তাদের মধ্যে ব্যায়াম করার প্রবণতা কমে যায়, এবং যাদের ওবেসিটি আছে এদের আরও অন্যান্য অসুখ, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলোও হয়। তো যাদের এগুলো হয় তাদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার ডেভেলপ করলে তাদের চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। আর যখন দেখা যায় যে মানুষটা এই যে অতিরিক্ত স্থূল, তাদের খাদ্যাভ্যাস আসলে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার জন্য যেই রকম খাদ্যাভ্যাস থাকে তাদের সাথে মিলে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় স্থূল মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই যে আপনারা বলছিলেন যে ধরেন লাল মাংস অথবা আপনার স্থূলতা বা ধূমপান, এগুলো তো ক্যান্সারের জন্য বা কোলোরেক্টাল ক্যান্সারের জন্য অবশ্যই দায়ী। এছাড়া আমরা কি আমাদের রোগীদের জানার জন্য আমি প্রশ্নটা করছি, ধরেন আমরা যদি অতিরিক্ত তৈলাক্ত খাবার বা মশলা জাতীয় খাবার এই ধরনের খাওয়াটাকেও কি আমাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কি বেড়ে যেতে পারে কি? এটা কিছুটা বাড়ে, তবে মশলা এবং তৈল জাতীয় খাবার এটা কোলোরেক্টালের চেয়ে এটা পাকস্থলী ক্যান্সারের জন্য বেশি বেশি ঝুঁকিপূর্ণ। দেয়, আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে আপনারা তো এখন আছেন ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট করছেন, ক্যান্সার প্রতিরোধে আসলে আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটুকু কি আপনি মনে করেন? এক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতার অভাব আছে, আর সারা দেশব্যাপী আমাদের ক্যান্সার ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, আর এছাড়া আমাদের ওই যে এর আগেই বলে ফেলেছি যেটা, যে আমাদের স্ক্রিনিংয়ের অপ্রাতুলতা আছে। তাহলে এখন যে আপনি আগেও বলছিলেন যে তাহলে স্ক্রিনিংটা আমরা যদি যত আর্লি করতে পারি ওটাই আসলে আমাদের জন্য মানে ভালো। যত আর্লি ঠিক না, মানে মানে 20 যার থেকে আপনি যে 45 থেকে 50 বছর হলেই আমাদের প্রত্যেকের এই স্ক্রিনিংটা শুরু করে দেওয়া উচিত। আচ্ছা, বুঝতে তাতে দেখা পেরেছি। যায় অনেক সময় লক্ষণ ছাড়াই রোগ প্রাথমিক থেকে এগিয়ে যায়, তো স্ক্রিনিং করলে লক্ষণ না আসলেও ধরা পড়ে যায়। বুঝতে পেরেছি। ধরুন এই যে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমরা তো জানি বা ধরেই নিই যে ক্যান্সার হলে মৃত্যু অবশ্যম্ভাবী। এখন এই ক্যান্সারের ক্ষেত্রে কি আসলে নিরাময়যোগ্য কিনা এই ক্যান্সারটা? হ্যাঁ, এটা আমি আসলে খুব জোর দিয়েই বলতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় কিংবা মাঝপথেও ধরা পড়ে তাহলে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। আমরা একেবারে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি,
আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নিন। প্রথমত আমাদের এদের লক্ষণগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের সচেতনতা তৈরি করতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন যদি 1 থেকে 2 সপ্তাহের বেশি মলদ্বার দিয়ে রক্ত যায় তাহলে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের যদি অধিক সময় ধরে কোষ্ঠকাঠিন্য চলে, 1 মাস বা তার অধিক, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরও কিছু বিষয় আছে, যেমন অকারণেই আমাদের যদি ওজন কমে যেতে থাকে, পেটের মধ্যে কোনো চাকা দেখা দেয়, পেটে ব্যথা হয়, কিংবা কারো পরিবারে যদি কোলোরেক্টাল ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যারা আমরা সুস্থ আছি তারা 45 বছর থেকে 50 বছর পূর্ণ হলেই স্ক্রিনিংয়ের আওতায় আমাদের আসতে হবে। এবং স্ক্রিনিংগুলো খুব স্বাভাবিকভাবে ছোট পরীক্ষা দিয়েও করা যায়, ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট এবং কোলোনোস্কোপি এর মাধ্যমে। স্ক্রিনিং যদি আমরা খুব সময় মতো করতে পারি, সেক্ষেত্রে এখন পর্যন্ত বিশ্বব্যাপী দেখা গেছে যে যেই দেশগুলো ঠিক সময় মতো সকল মানুষের স্ক্রিনিং করতে পেরেছে, তাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার প্রবণতা আগের সময়ের চেয়ে 50% হ্রাস হয়েছে। আমরাও চাই আমাদের মানুষ স্ক্রিনিং করুক এবং খুব আর্লি বা প্রাথমিক পর্যায়ে কোলোরেক্টাল ক্যান্সারটা ধরা পড়ুক, যাতে আমরা তাদের পূর্ণ সুস্থ হওয়ার আশ্বাস দিতে পারি। ধন্যবাদ ডাক্তার উদয় কুমার সরকার, আপনাকে উপস্থিত থেকে এই মূল্যবান পরামর্শটুকু দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আজকে আলোচনায় একটা জিনিসই বুঝতে পারলাম, যদি প্রাথমিকভাবে অথবা মধ্য পর্যায়েও এই কোলোরেক্টাল ক্যান্সারটা আমরা যদি ডায়াগনোসিস করতে পারি বা ধরা পড়ে, তাহলে এটা নিরাময়যোগ্য। তাহলে আমাদের ডাক্তার যিনি বলছিলেন যে আসলে স্ক্রিনিং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের 40 বছর থেকে আরম্ভ করতে হয়। আমরা যদি প্রত্যেক 5 বছর পর পর স্ক্রিনিংগুলো করি, সেটা হচ্ছে কোলোনোস্কোপি, তাহলে হয়তো বা দেখা যাবে এই ক্যান্সারটুকুর প্রবণতার হার আমরা অনেকটুকুই কমিয়ে আনতে পারবো। দর্শক, আগামী পর্বে আরও একটি রোগ, এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।